আমি কাগজ নিচ্ছি ও বিধানসভায় ছুঁড়ে মারবো মন্ত্রীদের দিকে। যারা মারপিট করতে পারবে, যারা বোম বাঁধবে, যারা অশিক্ষিত, যারা সমাজে নোংরামি করবে, যারা বুথ দখল করবে, যারা হিংসা ছড়াবে, এই মুসলমানদের ভালো মমতা ব্যানার্জি করছে। আর কেন্দ্রের বিজেপি সরকার কোন হিন্দু মুসলমান নয়, শিল্পপতি যারা আছেন, ওনার বন্ধু লোক যারা আছে, তাদের ভালো করছে। কেন্দ্র সরকার বারবার বলছে তার কিছু লোককে দিয়ে এই বিলে নাকি মুসলিম মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম পরিবারের বিধবা মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম গরিবের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম বাচ্চার যারা ছেলে আছে তাদের উপকার হবে। মোদি মুসলমানের ভালো করবে? মোদি গরিব হিন্দুর ভালো করে নে, ও আবার মুসলমানের ভালো করবে? মোদি কোন হিন্দুর ভালো করেনি, আমি আপনাকে বলছি, গরিব হিন্দুর ভালো করেনি। মোদি কার ভালো করছে? কাদের বলুন? শিল্পপতিদের। আর মমতা ব্যানার্জিও গরিব মুসলমানের ভালো করেনি, মমতা ব্যানার্জি তার দলের লাঠিয়াল মুসলমানদের ভালো করছে। কমন মুসলিম যারা আছে গরিব, তাদের ভালো করেনি। যখন বললো মোদি ভালো করবে মুসলমানদের, আমি বললাম একটু আইনটা তো একটু পড়তে হবে। তখন বিল ছিল, একটু পড়াশোনা করলাম, করে দেখছি তো ভয়ঙ্কর ভাবে উপকার করতে চাইছে মোদি। আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই বাস্তবে হয়েছে। সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। কটা? 32টি ওয়াকফ বোর্ড আছে। এই বোর্ডগুলোর মাধ্যমে কাজ কি? সেই রাজ্যের, সেই এলাকার ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা। এই ওয়াকফ সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো নাই, যেগুলো মোতোয়াল্লি দিয়ে আছে, তার থেকে 7% ইয়ারলি যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে আসবে। ওই 7% এসে কি হবে? জমা হবে। ওই জমা হওয়া 7% গুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে। আমার মনে হয় লাস্ট 15 বছর আমাদের পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের মহিলাদের জন্য 1 টাকাও খরচ করেনি। এটা এদের দোষ। তা বলে ওয়াকফ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই? হতে পারে? ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেবো, এটা হতে পারে? আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত, তাই জন্য দেয়নি। কালকে বিশ্বজিৎ দা, নওশাদ সিদ্দিকীরা ক্ষমতায় আসবে, এই সঞ্জীব বাবুরা ক্ষমতায় আসবে, তখন যেটা প্রাপ্য তাদের বুঝিয়ে দেবে। তা বলে আপনি বোর্ডই তুলে দেবেন, বোর্ডের ক্ষমতাই তুলে দেবেন? 7% রেভিনিউ আসতো, সেই টাকা থেকে কি হবে? গরিব বাচ্চারা পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হতো। সেই টাকা থেকে আনুষঙ্গিক সমাজ গঠনের জন্য সমাজ কল্যাণমূলক কাজ হতো। ওয়াকফ বোর্ডের এই 7%। মোদি এসে আপনার ভালো চাইছে, ভালো কথা। নতুন যে আইন করেছে সেই আইনে বলেছে 7% এর পরিবর্তে 5% ওয়াকফ বোর্ডকে দিতে হবে। ভাই ওয়াকফ বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো? 100 টাকায় 7 টাকা জমা হতো, এই 7 জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো? স্কলারশিপ দিত বাচ্চাদের, মহিলাদের বিবাহের জন্য দিত, আরো আনুষঙ্গিক কাজ হতো। এখন 100 টাকায় 5 টাকা জমা করতে বলছে। তাহলে টাকা বেশি হবে না কম হবে? বলুন? কম হচ্ছে। তাহলে কাজ কম হবে না বেশি হবে? তাহলে মোদি আপনার ভালো করলো? মোদি যদি আপনার ভালো চাইতো তাহলে বলতো। আর যদি 7-এর পরিবর্তে 14 যদি হতো, আমি স্টেজ থেকে মোদির বিরোধিতা করতাম না, আমি মোদির গুণগান গাইতাম। কারণ 100 টাকায় তখন 14 টাকা জমা হবে। 7-এর পরিবর্তে মোদির দরকার কি ছিল? 14 করা। তা না করে 7-এর পরিবর্তে 5 করেছে। এই উপকার আপনার করছে, উপকার নয় অপকার করছে। আগে ছিল আইনে 1995 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওয়াকফের, সেই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। মোদি আমার মুসলিম মায়েদের কথা এত ভেবে ফেললেন, মুসলিম গরিব বাচ্চাদের কথা এত ভেবে ফেললেন, এখন ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে ওই জেলটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। তার মানে ওয়াকফ তোরা চুরি কর, তোরা জেলটা কম হবে। মানে বুঝতে পারছেন? মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মুসলমান মহিলাদের ভালো চাইতো, মুসলমান সমাজের বাচ্চাদের ভালো চাইতো, ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে চাইতো, সত্যি ওয়াকফ সম্পত্তি না বেহাত হয়, তাহলে মোদিজি গর্জন করে বলতো যে আমি আইন যে নতুন নিয়ে এসেছি সেই আইনে ওয়াকফ সম্পত্তি কেউ দুর্নীতি করলে তার 12 বছর পর্যন্ত জেল হয়ে যাবে। তাহলে তো বলতাম মোদি সত্যি মুসলমানদের ভালো করছে, তাই না ভাই? যদি 12 বছর কেউ জেল হয়, কেউ আর চুরি করতে যাবে ওয়াকফ? কিন্তু এটা করেনি কেন বুঝতে পারছেন? মানে ওর বন্ধু লোককে দিয়ে চুরি হয়তো করাবে, এই
মানে যত পারবে সমস্যা তৈরি করো। তারা আমি কিছু কথা বলবো, তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি। একটা বাজে প্রচলন আছে বা মিথ্যা প্রচার করা হচ্ছে কি, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, হিন্দু ভাইদের কেন নাই। এটা কিন্তু একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যে সংবিধান তৈরি হয়েছিল, এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়ে গেছে, সেই সংবিধানের মধ্যে প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতের, প্রত্যেক বর্ণের মানুষের সমাধিকারের কথা বলে গেছে। আর্টিকেল 14টা দেখলেই সেটা বোঝা যাবে। কিন্তু একটা মিথ্যা প্রচার আমাদের মধ্যে করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা? বিজেপি। আর এই যে প্রচার করছে তাকে আটকানোর দায়িত্ব কার বলুন? আমার রাজ্য সরকারের। যে তোমাদের রাজ্য হচ্ছে, মমতা ব্যানার্জিরা আটকাচ্ছে না কেন? আইএসএফ কে হুমকি চুমকি দেবে, বিজেপিকে এরা মাখা করবে। কারণ এরা তো চায় রাজ্যে যত বিজেপি হই হই করবে, সংখ্যালঘু ভোটের 95% ভোট তাদের কোলে উঠে বসে থাকবে। আর দু চারটে আমার মতো, তোমাদের মতো যারা আছে, ওই মিথ্যা কেস দেখিয়ে মাঝে মধ্যে জেলে রাখবে, তাই তো? কিন্তু জানতে হবে এই কথাটা যেটা বিজেপি প্রচার করছে সম্পূর্ণ ভুল, অসত্য কথা। কারণ সারা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের যে ধর্মীয় রিলিজিয়াস এন্ডোমেন্ট গুলো আছে, সেইগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যম কি 32টা কমে বোর্ড মিলে রক্ষণাবেক্ষণ করে। কটা? 32টা ওয়াকফ বোর্ড আছে, তারা রক্ষণাবেক্ষণ করে। তার মাথায় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে, ঠিক আছে? তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? ভারত সরকারের নিশ্চিতভাবে, রাজ্য সরকারগুলো নিশ্চিতভাবে। তা আইন আছে কিনা না একটু দেখে নেওয়া যাক। যারা অসত্য কথা বলে তাদেরকে উত্তর আপনারা দেবেন। কারণ আপনাদের বলে রাখি, যেমন ওয়াকফ প্রিন্সিপাল অ্যাক্ট 1995 তৈরি হয়েছে। 1954 আগে, দেশ স্বাধীনের আগে থেকে ওয়াকফ আইন ছিল। প্রিন্সিপাল অ্যাক্ট হিসাবে যখন পরিগণিত হয়েছে 1995 সালে লাস্ট ছিল। তারপরে 2013 সালে একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, আবার 2025 সালে এরা করলো। তো দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 সালে তৈরি। বিখ্যাত মন্দির জানেন তো উত্তরপ্রদেশের? কাশী বৈশ্বনাথ মন্দির। ওই মন্দির হচ্ছে মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন কত সালে? উত্তরপ্রদেশ সরকারের 1983 সালে তৈরি হয়েছে। এই ধরনের অনেক আছে, অনেক রাজ্যের আইন আছে। দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে। তামিলনাড়ু রাজ্যে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্টস যেগুলো আছে, তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে না হবে, কিভাবে চলবে, ঠিক ওয়াকফ সম্পত্তি কিভাবে থাকবে না থাকবে, কিভাবে চলবে, যেমন আইন আছে, আমার ভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আছে তাদের জন্য একইভাবে আইন আছে। আচ্ছা, এখন চর্চা হচ্ছে খুব বেশি কোথায় বলুন তো? কোনটা নিয়ে বলুন? পুরীর জগন্নাথ ধাম নিয়ে না? পুরীর জগন্নাথ ধামের আদলে যেটা তৈরি করেছে, আমি চরম বিরোধী। কিন্তু মন্দির মসজিদ সরকারের তৈরি করার কথা নয়। এক নম্বর কেন বিরোধী আমি বলছি, যে পুরীর জগন্নাথ ধামের আলাদা একটা ঐতিহ্য আছে তো, আলাদা একটা ইতিহাস আছে তো। 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম তো, তার আদলে যদি পাড়ায় পাড়ায় আমি ওই ধাম তৈরি করে দিই, তাহলে ওই ধামের গুরুত্ব কমবে না? কমবে না? আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ স্টেজে দাঁড়িয়ে এর বিরোধিতা করছি। এদের বিশ্বাস নয়। এরা কি বলছে? গরিব মানুষ পুরীর ধামে যেতে পারেনি, ওই জন্য ধাম করে দিয়েছি। কালকে তো আপনার এখানে কি বলে, বাদুড়িয়াতে আর একটা করে দেবে জগন্নাথ ধাম। তাহলে ওই ধামের গুরুত্ব, ইতিহাস, তার যে সমস্ত ঐতিহ্য বিলীন হচ্ছে কি হচ্ছে না ভাই বলুন? হচ্ছে না? আমি উদাহরণের জন্য বলছি, এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি আছেন, সহজে বুঝবেন। আচ্ছা, কালকে যদি মমতা বলে, মোদি বলে মুসলমানদের জন্য ভালো চাইছে, এরকম ভালো, যে তোমরা মক্কা শরীফে যেতে গেলে 3.5-4 লাখ টাকা হজে লাগে, আমরা এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো, কেমন লাগবে? খারাপ লাগবে না? হবে কি হবে? তাহলে হিন্দু ভাইদের কাছে ওই ধামটা কি ওই রকম হচ্ছে না? চোখ কান খুলে রাখতে হবে। ওটা হিন্দুদের বিষয়, চুপ করে যাবো এরকম নয়। হিন্দু মুসলমানের নয়, অন্যায় হলে অন্যায় প্রতিবাদ করতে হবে। আপনি মন্দির করবেন, আপনার কাঠের টাকা দিয়ে করুন, ওর আদলে করছেন, কিন্তু আরো তো মন্দির আছে। কিন্তু মাথায় রাখতে হবে এদের কোন জায়গায় এরা কি করতে চাইছে।
প্রত্যেক মানুষের গুরুত্ব ঐতিহ্যকে ধ্বংস করছে। এখন না প্রতিবাদ করলে কালকে দেখবেন এরকম একটা কাবা শরীফ বানিয়ে দেবে এরা, বলবে তোদের আর যেতে লাগবে না, 4 লাখ টাকা সবাই দিতে পারবি না। এই ধরনের এরা করছে। যাক, আমি ফিরে আসি। ওই যে পুরীর জগন্নাথ মন্দির যেটা আছে, সেখানে দেখবেন কি লেখা আছে, মন্দিরে একটা জায়গায় লেখা আছে অহিন্দু প্রবেশ নিষেধ। কেন যদি প্রশ্ন করি, কিন্তু এটা কি ভুল লিখেছে? আমি স্টেজ থেকে বলছি কিছু ভুল লিখে নেই, আইনের মধ্যে আছে ওরা। রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 যদি আপনি দেখেন, গাইডলাইন অনুযায়ী লেখা আছে। সংবিধানের বাইরে কিছুই তিনি করেননি। আর্টিকেল 26 নম্বর খুলুন, সেখানে বলে আছে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব তার অনুযায়ী করেছে। আমি ওইদিকে এখন যাচ্ছি না। তাহলে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে, হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে তো নাকি ভাই? হ্যাঁ, কি শুনলেন এখন? তাহলে আজকের পর থেকে যে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি বিভেদ লাগানোর চেষ্টা করছে, তার জবাব দেবেন তো ভাই? শুধু তাই নয়, হিন্দু মুসলমান বলে নয়, পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিজস্ব আইন আছে। দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963। 1936 সালে পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন এখনো চলে আসছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে যে শিখ ভাইরা আছেন, গুরুদুয়ারা আমরা জানি তাদের পবিত্র ধর্মস্থান, সেই ধর্মস্থানের রক্ষণাবেক্ষণের জন্য, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমার দেশে আইন আছে। খ্রিস্টান ভাইদের গির্জা থেকে শুরু করে তাদের গির্জার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। সেই আইনটা কি? দ্য শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদুয়ারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973, যে আইনটা এখন চলছে 1973 সালের, সেই আইনটাকে তারা সামনে রেখে তাদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে বা ধর্মীয় আচরণ যা হবে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। তাহলে প্রত্যেকটা জাতির মানুষের জন্য তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পরিচালনা, প্রোটেক্ট করার আইন আলাদা আলাদা আছে কিনা নাই ভাই? এটা দ্বারা তো প্রমাণ হলো। এটা শুনে হয়তো বিজেপি নেতারা বলতে পারে কি, এই নওশাদ সিদ্দিকী ভুল বলেছে। সেই বিজেপির নেতাকে বলবেন, তুই তো পাড়ার নেতা, তোদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তোদের রাজ্যের নেতা সুকান্ত মজুমদার, তোদের রাজ্যের নেতা দিলীপ ঘোষ, ওদেরকে বসা, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে বসাবো। আমরা শুধু খেলা দেখবো, আসল সত্য কথা কে বলছে বলেন ওদেরকে। বসবে, এদের সাহস আছে? অসত্য নিয়ে তোরা আছে। তাই এরা এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আচ্ছা, আমার কি এটা শুনতে আপনাদের খারাপ লাগছে? এনার্জি আছে তো? না নাই ভাই, শেষ করে দেবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শোনাবো, নাহলে ভাই আমি আমার প্রত্যেকদিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই, আমি একটু শরীরটাতে রেস্ট পেতাম। এটা দাও তো। আমরা আর একটা ভুল প্রচার করছে, প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা করছি সেইগুলো বলবো। কি ভুল করছে? ভুল প্রচার হচ্ছে যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা শোনার পরে বিজেপির লোকেরা আমার হিন্দু ভাইদের কাছে কি গিয়ে বলছে, এই তোর বাড়ির সামনে যে তুলসী তলা আছে, আমার হিন্দু ভাইদের কিন্তু ম্যাক্সিমাম বাড়ির সামনে তুলসী তলা থাকে না ভাই। কেন থাকে? ধর্মীয় বিশ্বাস, তারা সেখানে তার মান্যত থেকে শুরু করে রিলিজিয়াস প্র্যাকটিস সেটা করে। তো ওই তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ড এসে বলে এটা ওয়াকফের জায়গা, দেশের প্রধানমন্ত্রী মোদিজি, দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে, এটা ওয়াকফের হয়ে যাবে। ওই জন্য তো ওয়াকফ আইন তুলে দিচ্ছি আমরা, এইভাবে বোঝাচ্ছে। স্বাভাবিকভাবে সহজ সরল ধর্ম নিরপেক্ষ পাশাপাশি বসবাস করি, কাকা ভাইপো সম্পর্ক, সেই হিন্দু ভাইটাও কিন্তু ভয় পাবে কি পাবে না ভাই? যতই আপনার আপন হিন্দু হোক না কেন, এই কথা যদি শোনে, মিথ্যা কথা, মনে একটু ভয় ঢুকবে না? ওয়াকফ বোর্ড যদি এসে যায় তাহলে আমার তুলসী তলাটা হাতছাড়া হয়ে যাবে। বলছে ওই মন্দিরটা আছে, ওই মন্দিরে যদি বলে দেয় ওয়াকফের জায়গা, ওই মন্দিরটা ওয়াকফের হয়ে যাবে। ওর ঘরে বললে ওই ঘরটা ওয়াকফের হয়ে যাবে। এই রকম ভাবে মিথ্যা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আসলে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। আপনার পাড়া থেকে মুসলমানদের কথা বাদ দিন, কটা আমার হিন্দু ভাই চাকরি পেয়েছে হাত তুলে বলতে পারবেন? অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, 1 টাকা সমান $1 হবে। ঘোড়ার ডিম হয়েছে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 পয়সা পাইনি, বরঞ্চ আমাদের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে বেশি চলে গিয়েছে।
আর যারা গিয়েছে তাদের অধিকাংশ গুজরাটের মানুষজন, এই মোদির চাস্তো ভাই, কাকার ছেলে, জাটার ছেলে। আমার এই সঞ্জয় বাবু তো নাকি সন্দীপদার কাকার ছেলে মামার ছেলে নয়, সব মোদির কাকার ছেলে মামার ছেলে। ও বা গুজরাটিরা গিয়েছে, তো আমরা বাঙালি গিয়েছে বলতে পারবে? আমাদেরকে আমাদের কাকার ছেলে মামার ছেলে যায়নি। তো বুঝতে হবে। তো এরা কি করছে, এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করো, এই ব্যর্থতা ঢাকার জন্য কি হিন্দু মুসলমান চালিয়ে দাও, ওই ভালো খেয়ে যাবে। আর আমরাও এমন বড় ধার্মিক হয়ে গেছি, আমাদের ধর্ম শিখালো না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে। শ্রী রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দজি, মা সারদা দেবী একবারের জন্য শিক্ষা দিল না যে অন্য ধর্মকে তুমি হিংসা করো। হযরত পীরপুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা করতে শিখালো না। আমরা এত বড় ধার্মিক হয়ে গেছি, অন্য ধর্মের মানুষকে নাক সিটকাচ্ছি। সেই সুযোগটাই মমতা মোদী নিচ্ছে, ধর্মের ধ্বজা ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে, বলছে এই ব্যাপারটা হবে। কিন্তু আমার ছেলে খেতে পাচ্ছে না, সে হুঁশ আমার নাই। ফিরে আসি, তারা ব্যর্থতা হয়েছে, ব্যর্থতা ঢাকার জন্য কি বলছে, এই ধরনের আইন পাস করিয়ে সম্পত্তি লুট করতে চাইছে। যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই, তখনই কি বলছে, এটাই এই হয়ে যাবে। আচ্ছা বলুন, ওয়াকফ বোর্ডের যদি এই ধরনের আইন থাকে, আপনারা বিরোধিতা করবেন না? জোরে বলুন। যদি এই ধরনের আইন থাকে, ওয়াকফ বোর্ড যেখানে যে ঝান্ডা বুঁধবে সেটা ওয়াকফের হয়ে যাবে। এখানে বলেন, আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলেছিলাম, ওই আইনের বিরোধিতা নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম করবে। কারণ এই আইন তুলে দেওয়া দরকার, প্রত্যাহার করানো দরকার, যে মানুষের উঠোনে গিয়ে তুমি ঝান্ডা লাগিয়ে দিয়ে তোমার সম্পত্তি বলে দেবে। কিন্তু এই ধরনের আইন নাই। আইন যদি থাকতো এই ধরনের, এতদিন রাখতো? প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আপনাদের বলি, ওয়াকফ বোর্ড পশ্চিম বাংলার এই মুহূর্তে, আপনাদের এলাকার যারা তৃণমূলের নেতারা আছে জিজ্ঞাসা করবেন, এই মুহূর্তে পশ্চিম বাংলায় প্রায় ৭৬,০০০ ওয়াকফ সম্পত্তি, ৭৬,০০০ বিঘা, কত বিঘা? ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে পড়ে আছে। ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারছে না। বলছে আমার এত ক্ষমতা, আমি করাত কলে দাঁড়ালে করাত কলটা আমার হয়ে যাবে। কিন্তু করাত কলের আগে ওই সামনে যে দুটো দোকান আছে, চায়ের দোকান, ওটা আমার, অন্যজন ভোগ করছে। আমার এত ক্ষমতা, ওটাকে আমি নিতে পারছি না, আমি করাত কলটার দিকে তাকাচ্ছি। বুঝতে পারছেন? আমার জায়গা ৭৬,০০০ বিঘে, আমি উদ্ধার করতে পারলাম না। আমি কারো উঠোনে গিয়ে যদি বলে এটা আমার, সেটা আমি নাকি দখলে পেয়ে যাব। এটা হতে পারে ভাই? আগে তো আমার ৭৬,০০০ বিঘাটা আমি উদ্ধার করব। ৭৬,০০০ বিঘে উদ্ধার করার জন্য আমার সরাসরি ক্ষমতা নয়, সেই জন্য আমি ছুটে যাচ্ছি কোথায়? ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে গিয়ে বিচারপতিকে বলছি, মাই লর্ড, ওই আমার বেড়া চাপা এই জায়গাটা করাত কলের ওপারে আমার ২ বিঘে জায়গা আছে, ও দখল করে রেখে দিয়েছে, একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি কোথায়? কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে জাজেসদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই করাত কলের অপোজিটে আমার ২ বিঘে জায়গা আছে বোর্ডের, আগে দখল করে রেখে দিয়েছে, তুমি একটু অর্ডার করো যাতে আমি উদ্ধার করতে পারি। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি বোর্ড সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের গিয়ে চিফ জাস্টিস বা যে কোনো বিচারপতিকে কি বলছি, যে মাই লর্ড, আমার করাত কলের সামনে যে ২ বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, সেটা আমি পাচ্ছি না, বেদখল হয়ে আছে, তুমি একটু অর্ডার করে দাও যাতে উদ্ধার করতে পারি। আমার নিজের ক্ষমতা নাই, আমি সিরাজপুর মসজিদের যে জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, সিরাজপুর তো ত্রিমণি, কি ত্রিমণি বলে যে জায়গাটা আছে আপনাদের এলাকায়, আমি কাগজ নিচ্ছি। ও বিধানসভায় ছুঁড়ে মারবো মন্ত্রীদের দিকে, ছুঁড়ে মারবো মানে দেবো, ছুঁড়ে মারবো না, আমি মন্ত্রীদের দেবো। ওই দেখুন আপনাদের কারনামা, আপনারা আবার বলছেন বিজেপির আইনের বিরুদ্ধে, সেটা দেখাবো, আমার কাছে কাগজ চেয়েছি। তো ওটা এইখানে করার কথা বলছি আমি। এইখানে কত কাটা? 29 কাটা মতো নাকি 28 কাটা জায়গা ওয়াকফ বোর্ডের বেদখল হয়ে যাচ্ছে, এটা উদ্ধার করতে পারছে না, তার নিজের জায়গা, সে নাকি আবার ত্রিমণির কোন হিন্দু ভাইয়ের জায়গা নিয়ে নেবে। এটা হতে পারে ভাই? এইটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তা এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে।